প্রিয় শিক্ষার্থী, আমরা এখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 10টি অধ্যায় আছে। 10টি অধ্যায় প্রথম থেকে যার সংক্ষিপ্ত আলোচনা করব। আমি প্রথম 5টি অধ্যায় আজকে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান ব্যবসায়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে সেবামূলক কার্যক্রমের জন্য প্রতিষ্ঠিত হয় তাকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। এই অব্যবসায়ী প্রতিষ্ঠান আবার পুরোপুরি অনেক প্রতিষ্ঠান আছে শুধু সেবামূলক কার্যক্রমই করে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি, এগুলা শুধু সেবামূলক কার্যক্রমের জন্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে অব্যবসায়ী কিন্তু মুনাফাভোগী, যেমন আইনজীবী সমিতি, চিকিৎসক সমিতি, তাদের অব্যবসায়ী কিন্তু সেবা দেয়, কিন্তু তাদের উদ্দেশ্য কিছু মুনাফা অর্জন করার উদ্দেশ্য থাকে। এখানে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাবগুলোর ভিতরে প্রাপ্তি এবং প্রদান হিসাবের একটা তালিকা দেওয়া থাকে। আবার বছরের শুরুর কিছু সম্পদ এবং দায়ের তালিকা দেওয়া থাকে, এবং উদ্ধৃত পত্রের মধ্যেও কিছু সমন্বয় দেওয়া থাকে। এখন এইখানে মূল করণীয় বিষয় হলো আয় ব্যয় হিসাব তৈরি করতে হয়, তারপর উদ্ধৃতপত্র তৈরি করতে হয়। এখন আয় ব্যয় হিসাবগুলোর জন্য ওই যে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে, এখান থেকে যে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদানগুলা আয় ব্যয় হিসাবে স্থানান্তর করতে হয়, এবং মূলধন জাতীয় প্রাপ্তি এবং প্রদানগুলা আর্থিক বিবরণীতে স্থানান্তর করতে হয়। এবং সমন্বয়ে যে জিনিসগুলো আছে সে সমন্বয়গুলো হয় আয় ব্যয় হিসাবে যাবে, আবার আর্থিক বিবরণীতে যাবে। আর বছরের যে শুরুর এবং শেষের, বছরের শুরুতে যে সম্পদ এবং দায়ের তালিকা দেওয়া থাকে, এর পার্থক্য দিয়ে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। এই হলো বেসিক অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এখন সৃজনশীল পদ্ধতিতে এখানে অনেক কিছু যেতে পারে, তা আমরা শুধু মূল যে প্রত্যেকটা হিসাবের যে মূল যে করণীয়গুলা, সেই ধারণাগুলোই আমরা নিব। সৃজনশীলগুলো আমরা যখন বিষয়ভিত্তিক ডিটেলস আলোচনায় যাব তখন আমরা সৃজনশীল কী কী হতে পারে আমরা সেখানে বিস্তারিত বলব। এখন দেখো, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়, এখানে অংশীদারি ব্যবসায় সাধারণত 2 থেকে 20 জন সদস্য থাকতে পারে, এবং ব্যাংকিং ব্যবসায়ে 10 জন থাকতে পারে। অর্থাৎ চুক্তি হলো অংশীদারি কারবারের ভিত্তি। এই চুক্তির ভিত্তিতে অংশীদারি কারবার প্রতিষ্ঠিত হয়। তবে এইখানে আমাদের স্থায়ী পদ্ধতি, পরিবর্তনশীল পদ্ধতি। এখন আমাদের অঙ্কে কিন্তু মূলধন দেওয়া থাকবে, উত্তোলন দেওয়া থাকবে, মূলধনের সুদ দেওয়া থাকবে, ঋণের পরিমাণ দেওয়া থাকবে, ঋণের সুদ দেওয়া থাকবে, নেট লাভ দেওয়া থাকবে, সকল তথ্য দেওয়া থাকবে। এই সমস্ত তথ্য থেকে আমাদের এখানে আমরা কিভাবে বুঝবো যে এই কারবারটা অংশীদারি কারবার, কিন্তু এখানে পরিবর্তনশীল পদ্ধতি না স্থায়ী পদ্ধতি। এখন মূল কাঠামোগত দিক থেকে যদি অঙ্কে চাওয়া হয় যে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো এবং চলতি হিসাব তৈরি করো, এই 3টা জিনিস যদি চায় তাহলে আমাদের বুঝতে হবে এই কারবার প্রতিষ্ঠানটা স্থায়ী পদ্ধতি। কারণ মূলধনটা ঠিক রাখার জন্যই আলাদা মূলধন হিসাব করা হয়, বাকি তথ্য নিয়ে চলতি হিসাব তৈরি করা হয়। এখন যে মূলধন যেহেতু স্থায়ী থাকে, স্থির থাকে, সেজন্য এটাকে বলা হয় স্থির পদ্ধতি। কিন্তু কোনো অঙ্কে যদি থাকে যে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো এবং অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো, চলতি হিসাব তাই নাই, সেই ক্ষেত্রে বুঝতে হবে এটা পরিবর্তনশীল পদ্ধতি। অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব আমাদের করতেই হবে, আর বাকি হিসাবগুলোর জন্য সমন্বিতভাবে একসাথে যদি মূলধন হিসাব তৈরি করা হয়, সেই ক্ষেত্রে এটা পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা ধরব। কারণ এর মাধ্যমে কারবারের লাভ হলে মূলধনের পরিমাণটা বৃদ্ধি হয়ে যাবে, আর যদি লস হয় মূলধনের পরিমাণ হ্রাস হবে। এই যে পরিবর্তন, এই জন্য একটা পরিবর্তনশীল পদ্ধতি বলা হয়। এখন স্থায়ী পদ্ধতি হোক আর চলতি পরিবর্তনশীল পদ্ধতি হোক, এখানে কিছু ওয়ার্কিং নোট আমাদের করতে হবে। যেমন
মূল লাভ লোকসান অংশীদারদের লাভ লোকসান বন্টনের অনুপাত নির্ণয় আমাদের করতে হবে। অংশীদারদের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে, মূলধনের সুদ নির্ণয় করতে হবে, উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হবে, উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে, ঋণের সুদ নির্ণয় করতে হবে। আর এখন এই ওয়ার্কিংগুলো করা থাকলে হয় আবার অনেক সময় এক অংশীদার আর এক অংশীদারকে এককভাবে নিশ্চয়তা দিয়ে থাকে, দুজন মিলে একজনকে নিশ্চয়তা দিয়ে থাকে, অর্থাৎ যৌথ নিশ্চয়তা দিয়ে থাকে। সে ওয়ার্কিংগুলো আমাদের করে নিতে হবে। এখন লাভ লোকসান আবন্টন হিসাবে যে হিসাবগুলো আসবে সেটা হলো কারবারের যত খরচগুলা লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে আমরা দিব এবং যত আয়গুলা ক্রেডিট পাশে দেব। আয় হিসাবে নিট লাভটা আমরা ক্রেডিট পাশে দিব, আর উত্তোলনের সুদটা ক্রেডিট পাশে দিব, আর মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, যত খরচ আমরা লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে দিব। এবং কারবারের যত খরচগুলা যখন আমরা অংশীদারদের মূলধন হিসাব করব বা চলতি হিসাব করব, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই খরচগুলাই আমাদের মূলধন হিসাবে আয় হিসাবে চলে যাবে এবং আয়গুলা তখন ব্যয় হিসাবে চলে যাবে মূলধন হিসাবে। এর মাধ্যমে আমরা অংশীদারি কারবারের একটা প্রাথমিক ধারণা পেলাম। তারপরে এর ছাড়াও আরেকটা অঙ্ক থাকে, সমন্বিত অংশীদারদের মূলধন হিসাব। অনেক সময় আছে যে অনেক সময় মূলধন এর সুদ ধরা বাদ পড়েছে, সেই ক্ষেত্রে আরেকটা হিসাব পদ্ধতি আমাদের আছে যে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, সমন্বিত অংশীদারদের মূলধন হিসাব। এই সমন্বিত পদ্ধতিরও আরেকটা অঙ্ক আমাদের আছে। তো এই তিন ধরনের অঙ্ক করলে আমরা আপাতত বুঝতে পারবো যে অংশীদারি কারবারের ধারণাটা হয়ে গেল। এখন দেখো তৃতীয় অধ্যায়, নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী দুই পদ্ধতিতে অঙ্ক করার সুযোগ আছে। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হলো পরোক্ষ পদ্ধতি। এখন আমাদের সিলেবাসে পরোক্ষ পদ্ধতির অঙ্কগুলাই আছে। এইটাও আবার তিনটা ধাপে করতে হয়। প্রথম ধাপ হলো পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, দ্বিতীয় ধাপ হলো বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, তৃতীয় ধাপ হলো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। এখন পরিচালনা সংক্রান্ত কার্যক্রম শুরু হয় নিট লাভ দিয়ে। এই নিট লাভের সাথে অঙ্কে তিন ধরনের হিসাবই দেওয়া থাকবে। আমাদের অঙ্কের মাধ্যমে বুঝে নিতে হবে যে কোনটা পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত, কোনটা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত, আর কোনটা অর্থায়নের সাথে সম্পর্কযুক্ত। সেই ক্ষেত্রে আমরা নিট লাভ দিয়ে পরিচালনা সংক্রান্ত কার্যক্রম শুরু করব। এই নিট লাভের সাথে অবচয়গুলো যোগ হবে, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হলে সেটা যোগ হবে, আর যদি কোনো লাভ থাকে সেটা বিয়োগ হয়ে যাবে। আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এটাও বিয়োগ হবে, আর চলতি সম্পদ যদি হ্রাস পায় সেটা যোগ হবে। অনুরূপভাবে চলতি দায় যদি বৃদ্ধি পায় সেটা যোগ হবে, চলতি দায় হ্রাস পেলে সেটা বিয়োগ হবে। এর মাধ্যমে আমরা পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের এই তথ্যগুলাই শুধু থাকবে। আর বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম আসবে, আমরা যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করি সেই ক্ষেত্রে এটা যোগ হবে, আবার স্থায়ী সম্পদ যদি ক্রয় করি টাকা চলে গেল, আউটফ্লো হলো, সেটা বিয়োগ হয়ে যাবে। অনুরূপভাবে আমরা অনেক সময় কোম্পানির অর্থ কালেক্ট করি, কিভাবে শেয়ার বিক্রি করি, ঋণপত্র বিক্রি করি, তার বন্ড বিক্রি করি। এই তিনভাবে আমরা অর্থ সংগ্রহ করি। এটা আমাদের অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে এটা যোগ হয়ে যাবে। পাশাপাশি অনেক সময় আমরা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিয়ে থাকি, সেই ক্ষেত্রে এটা বাদ হয়ে যাবে। ঋণ যদি নিয়ে থাকি, ঋণের কিস্তি দিলে এটা বাদ হয়ে যাবে। এইভাবে আমরা পরিচালনা সংক্রান্ত অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম সমাপ্ত করব। অর্থাৎ আমাদের সৃজনশীল পদ্ধতিতে তিনটা, যে কোনো দুইটা ধাপ, 4, 4, 8, যে কোনো একটা সমন্বয় ক বিভাগে থাকতে পারে। কারণ ক, খ, গ 2, 4, 4 এইভাবে আমাদের প্রশ্ন সেট হবে। তো যাই হোক, আমরা মূল অঙ্কগুলো আলোচনা করলাম। যখন অধ্যায়ভিত্তিক আলোচনা করব ডিটেলস আমরা বুঝতে পারবো। এখন দেখো চতুর্থ অধ্যায় হলো যৌথ কোম্পানির মূলধন। যৌথ কোম্পানির মূলধন কিভাবে কালেক্ট করে? এরা সাধারণত শেয়ার বিক্রি করে যৌথ মূলধনী কারবারের শেয়ার কালেক্ট করে। এখন এই শেয়ার বিক্রয় অনেক সময় সমহারে হয়, অধিহারে হয়, অবহারে হয়। কোম্পানির অবস্থা যদি খুব ভালো থাকে সেই ক্ষেত্রে কোম্পানি অধিহারে শেয়ার বিক্রি করে থাকে, খারাপ অবস্থায় থাকলে সেক্ষেত্রে অবহারে শেয়ার বিক্রি করে, আর যদি স্বাভাবিক থাকে তাহলে সমমূল্য শেয়ার বিক্রি করে থাকে। এখন
আগে এই শেয়ারের বিক্রি অনেক কিস্তিতে বিক্রি করতে হতো, আবেদন, আবন্টন, তলব বিভিন্ন কিস্তির মাধ্যমে তৈরি করতে হবে। কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া লেগে অঙ্কের ভিতরেও এখন দেখা যায় যে মানুষের হাতে অগাধ টাকা পয়সা থাকার কারণে এখন আর ওইভাবে কিস্তিতে হচ্ছে না, সরাসরি আবেদনের মাধ্যমে একবারে শেয়ারগুলো কেনা বেচা হচ্ছে। এই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে এই লেনদেনগুলো হয়। তো সেই ক্ষেত্রে প্রথম জাবেদায় হয় ব্যাংক হিসাব ডেবিট টু মানি ডিপোজিটর, অর্থাৎ যারা শেয়ার ক্রয় করে তাদেরকে মানি ডিপোজিটর বলা হয়। আগে আবেদন ক্রেডিট করা হতো, এখন আমরা মানি ডিপোজিটর হিসাবকে ক্রেডিট করব, অর্থাৎ শেয়ার ব্যাংক হিসাব ডেবিট টু শেয়ার মানি ডিপোজিটর ক্রেডিট। আবার বিকল্প আর একটা জাবেদা হবে মানি ডিপোজিটর হিসাব ডেবিট টু মূলধন। আর অতিরিক্ত যদি কোনো আবেদন পড়ে থাকতো তাদের টাকা যদি ফেরত দেই, ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে। আর যদি অধিহারে টাকা পেয়ে থাকি, অধিহার হিসাবে ক্রেডিট করা হবে। তো এইখানে যৌথ বন্ধক কানুনের মূলধনে করণীয় বিষয় হলো প্রথমেই জাবেদাটা করতে হবে, তারপরে জাবেদার টাকা দিয়ে ব্যাংক হিসাব করতে হবে এবং ব্যাংক হিসাবের আলোকে একটা উদ্বৃত্তপত্র তৈরি করতে হবে। অর্থাৎ সম্পদ ব্যাংক হিসাব আসবে এবং দায়গুলো আমাদের মূলধনগুলো চলে আসবে। অধিহার যদি হয় অধিহার চলে আসবে, অবহার থাকলে সেখানে ব্যাংকের নিচে আলাদাভাবে যাবে। জাস্ট উদ্বৃত্তপত্রের একটা প্রতিচ্ছবি অল্প আইটের মধ্যে আমরা বুঝতে পারবো। তো যাই হোক, এই অধ্যায়ে জাস্ট আমরা সংক্ষেপে একটা ধারণা দিলাম যে শেয়ার কীভাবে বিক্রি হয়, অধিহারে হয়, অবহারে হয়, সমাহারে হয়, আবার শেয়ার বাজেয়াপ্ত হতে পারে। আরও বিস্তারিত তথ্য আমরা